118 জন নাবিককে সঙ্গে নিয়ে আসে এবং প্রধান যে জাহাজ তার পাইলটের দায়িত্ব দেন তাকে এই আব্দুল মাজিদ এবং পৌঁছেলেন কোথায়? কালিকট বন্দর। কালিকট কখন পৌঁছান এটা নিয়েও বিতর্ক আছে। কোন জায়গাতে 19 তারিখ পাবে, কোন জায়গাতে 20 তারিখ পাবে, কোন জায়গাতে 21 তারিখ পাবে। আমরা এনসিআরটি অনুযায়ী বলছি এটা 20 মে। তাহলে 20 মে কোথায় পৌঁছালেন? কালিকট। কালিকটের বর্তমান নাম কোঝিকোড। মানে একটা সাম্প্রতিককালে ইউনেস্কো কোঝিকোডকে ইন্ডিয়া ফার্স্ট লিটারেসি হেরিটেজ সিটির তকমা দিয়েছে। তাহলে কেরালা যেখানে কালিকট অবস্থিত, সেই কেরালাকে আমরা কি বলি? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, ভারতের মশলার বাগান। আর কালিকটকে বলা হতো স্পাইস সিটি অফ কেরালা, মশলার শহর কোথাকার? কেরালা। অর্থাৎ বাণিজ্যিক দিক থেকে জায়গাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে সেখানেই প্রথমে এসে পৌঁছানকে ভাস্কো দা গামা। এবং তখন কালিকটের যিনি হিন্দু রাজা ছিলেন তার নাম কি ছিল? জামোরিন। তিনি তাকে ওয়েলকাম করেন। মনে রাখবে আগে থেকেই কালিকটে কিন্তু বাণিজ্য করছে কারা? আরবরা। তাহলে যদি প্রশ্ন হয় ভারতের পর্তুগিজরা যখন আসে তখন তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী কারা ছিল? আরবরা প্রথম বলে। পরবর্তীকালে ডাচরা আসবে, তারপরে ব্রিটিশরা আসবে, ধীরে ধীরে তাদের প্রতিদ্বন্দ্বী বাড়বে, কিন্তু প্রথম প্রতিদ্বন্দ্বী কারা? আরবরা। তাহলে ভাস্কো দা গামা প্রথম পর্বে ভারতে ছিলেন মাত্র 3 মাস। 3 মাস পর তিনি ফিরে যান। ফিরে যাওয়ার সময় তার সঙ্গে আনা জাহাজে করে যে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য তিনি নিয়ে যান ইউরোপে এবং তাতে যে প্রফিটটা আসে সেটা ইতিপূর্বে তারা যে লাভ করতো তার অনেক বেশি। স্বাভাবিকভাবে বেশ কয়েকটা এইভাবে যে পরপর অভিযান আসবে সেটাই স্বাভাবিক। এই পর্বে আমরা দেখব 1498 এর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে ভারতবর্ষে আসেন কে? তার নাম ছিল ক্যাব্রাল। পুরো নাম হচ্ছে আলভারেজ ক্যাব্রাল। তবে ভাস্কো দা গামা কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে। কিন্তু ক্যাব্রালের উদ্দেশ্যটা বাণিজ্যের থেকে বড় ছিল সামরিক। তখন তাদের মনে হয়েছিল যে আরবদেরকে যদি এখান থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমরা একচেটিয়া বাণিজ্যটা করতে পারব। তাহলে তার প্রধান উদ্দেশ্য ছিল কি? কালিকট থেকে আরবীয়দেরকে হাঁটানো বা তাদের যে সেটেলমেন্ট গুলো আছে, বাণিজ্যিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে ধ্বংস করা। কিন্তু এটার আবার বিপরীতে গিয়েছিলেন জামোরিন, মানে যিনি কালিকটের হিন্দু রাজা। তার বক্তব্য ছিল যে তোমরা সবাই আসো, বাণিজ্য করো, তোমারও লাভ আমারও লাভ। এখানে কিন্তু কাউকে তিনি আলাদা করে দেখেননি। ফলে ক্যাব্রাল যখন তাদের ঘাঁটি আক্রমণ করতে যান তিনি কিন্তু কাদের পক্ষ নেন? আরবদের পক্ষ নেন এবং আরবদের পক্ষ নিয়ে ক্যাব্রালকে এখান থেকে চলে যেতে বাধ্য করে। তবে একটা জিনিস মনে রাখবে, মাদাগাস্কার একটা আইল্যান্ড, এই মাদাগাস্কার দ্বীপটির আবিষ্কর্তা হিসেবে তার নাম হবে ক্যাব্রাল। এরপরে 1502 সালে সেকেন্ড টাইম ভারতে আসেন কে? ভাস্কো দা গামা। তবে তাহলে প্রথমবার ভাস্কো দা গামা আসার উদ্দেশ্য কি ছিল? বাণিজ্য। দ্বিতীয়বার আসার উদ্দেশ্য কিন্তু বাণিজ্য নয়, এইটাই কোনটা? আরবদেরকে হাঁটানো। কিন্তু তিনিও সফল হননি। কার প্রতিরোধের ফলে? আরব এবং জামোরিনের যৌথ প্রতিরোধের ফলে। তবে তিনি একটা কাজ করেন, যেটা পার্শ্ববর্তী রাজ্য কোচিনে যান এবং কোচিনে রাজার সাথে সখ্যতা তৈরি করে সেখানে প্রথম পর্তুগিজের একটি বাণিজ্যিক ঘাঁটি ভারতে তৈরি করেন। তাহলে এই প্রশ্ন করে ভারতের পর্তুগিজের প্রথম বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল? কোচিন। যতগুলো কোম্পানির কথা আমরা পড়বো প্রত্যেকটা কোম্পানির একাধিক বাণিজ্য কেন্দ্র যেমন পড়বো তেমনি দুটো বাণিজ্য কেন্দ্রের নাম মনে রাখাটা বাধ্যতামূলক। একটা হচ্ছে প্রথম কোথায় আর একটা হচ্ছে প্রধান কোথায়, মানে ফার্স্ট এন্ড হেডকোয়ার্টার। তাহলে পর্তুগিজের প্রথম কোথায়? কোচিনে। এরপর 1502 সালে ভারতে আসেন কে? লোকোসোর। এই নামটা আমরা একটা কারণেই মনে রাখবো, ইতিপূর্বে দুজন যে উদ্দেশ্য নিয়ে এসেছিল কিন্তু সফল হয়নি, সেই কাজটা করে দেখিয়েছিলেন কে? লোকোসোর। মানে তিনি ফাইনালি সাকসিড হয়েছিলেন টু ডিস্ট্রয় অল দ্য আরবিয়ান বিজনেস সেটেলমেন্ট ইন কালিকট। তার সময় একটা ফোর্ট তৈরি হয়, ফোর্টটার নাম ছিল নিউ অরেঞ্জ ফোর্ট। এর আরো দুটো নাম আছে, ফোর্ট ইমানুয়েল আর ফোর্ট মালিপুরম। এই ফোর্টটা বিশেষত্ব কি? ভারতবর্ষে ইউরোপীয়রা যত ফোর্ট তৈরি করেছিল তার সবথেকে পুরনো ফোর্ট হচ্ছে এটা। তাহলে যদি প্রশ্ন হয় হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট এক্সিস্টিং ইউরোপিয়ান ফোর্ট ইন ইন্ডিয়া, তাহলে অ্যানসার কি হবে?
নিউ অরেঞ্জ ফোর্ট অর ফোর্ট ইমানুয়েল অর ফোর্ট মালিপুরম কোথায় তৈরি হয়েছিল? ভাইপিং। ভাইপিংটা কোথায়? কেরালা। ভাইপিংটা কোথায়? কেরালা। এরপর ওদের যে গভর্নমেন্ট মানে পর্তুগাল সরকার তারা দেখলো এই যে অভিযানগুলো যাচ্ছে এগুলো সবই কি হয়ে যাচ্ছে? সামরিক, এগুলো বাণিজ্যিক নয়। তাহলে সরকারি ভাবে তো এগুলো নয়, কারণ সরকারের তরফ থেকে কাউকে পাঠানো হয়নি যে নিজস্ব উদ্যোগ নিয়েছে। তাহলে প্রথম সরকারের তরফ থেকে যাকে পাঠানো হলো 1505 সালে, তার নাম হচ্ছে আলমেইডো, ফ্রান্সিসকো ডি আলমেইডো। তাহলে আলমেইডো ছিলেন ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় ইন ইন্ডিয়া। তাহলে ইতিপূর্বে কোনো নাম নয়। তাহলে আলমেইডো ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়। আলমেইডো কি জন্য বিখ্যাত? মনে রাখবে তাকে পাঠানো হয়েছিল 3 বছরের মেয়াদে এবং তিনি ভারতবর্ষে এসে একটা পলিসি চালু করে যেটাকে আমরা বলি ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি এমনি নরমালি বাংলা করলে কি দাঁড়ায়? নীল জল নীতি। এখানে নীল জল মানে সমুদ্রের জলকে আমরা নীল বলি। এখানকার উদ্দেশ্য ছিল সমুদ্রের উপরে আধিপত্য বিস্তার করা। কিভাবে? কোন জাহাজ যদি ভারত থেকে ভারতের বাইরে যায়, কোন জাহাজ যদি বাইরে থেকে ভারতের মধ্যে আসে, তাহলে কি জন্য আসছে বা কি জন্য যাচ্ছে তার উপর একটা নজরদারি করা। তার জন্য অর্থ সামান্য নিত, কিন্তু এখানে অর্থ আদায়টা কিন্তু উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এই জাহাজগুলোর উপরে নজরদারি করা। কিন্তু ব্লু ওয়াটার পলিসি এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষাতে মানে পর্তুগিজ ভাষাতে এটার নাম ছিল কার্টেজ সিস্টেম। কি সিস্টেম? কার্টেজ সিস্টেম। এরপর 1509 সালে ভারতবর্ষে আসেন কে? আলবুকার, পরবর্তী ভাইসরয়, এবং তাকেই আমরা বলবো রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। যেমন ভাবে আমরা কি বলি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলি? বাবর। প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলি? আকবর। ভারতে ইংরেজ শাসনের সূচনা হয় কোন যুদ্ধের মাধ্যমে? পলাশী যুদ্ধ। ইংরেজ শাসনের প্রতিষ্ঠা হয়েছিল কোন যুদ্ধের মাধ্যমে? বক্সারের যুদ্ধ। বুঝতে পারছো না? পারছো না? এইভাবে হচ্ছে আমরা এখানেও বলবো যে প্রকৃতভাবে ভারতে পর্তুগিজ প্রাধান্য স্থাপনের সূচনা করেছিলেন কে? আলবুকার। আলবুকারের পলিসি থেকে উল্টোটা ছিল, মানে এনার উদ্দেশ্য ছিল কি? সমুদ্রপথে আধিপত্য তৈরি করা, কিন্তু আলবুকারের উদ্দেশ্য ছিল ভারতের আভ্যন্তরের ক্ষেত্রে আধিপত্য তৈরি করা, যেটাকে বলা হয় এক্সপেনশন পলিসি ইন ইন্টেরিয়র পার্ট অফ ইন্ডিয়া, মানে বিস্তার নীতি। তাহলে সেই বিস্তার নীতি করতে গেলে তুমি কতগুলো প্রসিডিওর অ্যাপ্লাই করে। এক নম্বর কি? এখানে স্লেভারি চালু করে। স্লেভারি মানে কৃতদাস, যাদের কৃতদাস বানাতে পারবে তারা তাদের পক্ষে যাবে। এক। দুই, খ্রিস্টান ধর্ম প্রচার করা, যত বেশি মানুষকে ধর্মান্তরিত করা যাবে তাদের সংখ্যাটা বাড়বে। তিন, ভারতীয় নারীদের বিবাহ করা, তাদের সংখ্যা বৃদ্ধি করা। এবং এই পলিসি প্রথম অ্যাপ্লাই হয় কত সালে? 1510 সালে। কি দখল করে তারা? গোয়া দখল করে। গোয়া তখন কার অধীনে ছিল? বিজাপুরের সুলতানের অধীনে। তাহলে গোয়া নিয়ে প্রশ্ন সবসময় হয়। তাহলে পর্তুগিজরা প্রথম গোয়া দখল করতে হবে 1510 সালে। আর গোয়া কবে পর্তুগিজদের কাছ থেকে ভারতের কাছে আসে? গোয়া কবে পর্তুগিজদের কাছ থেকে ভারতের কাছে আসে? বলো তোমরা জানো? গোয়া দমনদ্বীপ কবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় এবং এটা পর্তুগিজদের কাছ থেকে ভারতের মধ্যে ঢোকে? আমি সবার প্রথমে একটা সাল লিখেছিলাম 1498 থেকে কত? 1961। তার মানে 1961 সাল পর্যন্ত গোয়া দমনদ্বীপ কার আন্ডারে ছিল? পর্তুগিজের আন্ডারে ছিল। তাহলে গোয়া তারা দখল করেছিল 1510 সালে, গোয়া তারা হারিয়েছিল 1961 সালে। তাই তাহলে 1510 সালে তারা গোয়া দখল করে। আরেকটা গোয়া নিয়ে ইম্পর্টেন্ট মন্তব্য তোমরা মনে রাখবে যে ভারতবর্ষের কোন ইউরোপীয়রা প্রথম সতীদাহ প্রথা বন্ধ করেছিল? সেটার অ্যান্সার কি হবে? পর্তুগিজরা। এবং সেটা কোথায়? গোয়াতে। কারণ তাদের নিয়ন্ত্রিত, তারা পুরো ভারতবর্ষের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি, তাহলে তাদের নিয়ন্ত্রিত এলাকার মধ্যে গোয়াতে তারা সতীদাহ বন্ধ করেছিল। সতীদাহ ভারতবর্ষে কবে বন্ধ হয়েছিল? অফিশিয়ালি বন্ধ হয়েছিল কবে? কে বলতে হবে? সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন ভারতে কবে পাস হয়? কেন? সোজা প্রশ্ন। কোন ভারতীয় সমাজ সংস্কারের নাম সতীদাহের সঙ্গে যুক্ত? রামমোহন রয়। তাই তো? সে সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। আর সেটা কত সাল? 1829 সালের 4 ডিসেম্বর। কোন আইনের মাধ্যমে এটাকে রদ করা হয়? সপ্তদশ বিধি আইন। কত? সপ্তদশ বিধি আইন। কিন্তু জানো কি, আমরা এই সতীদাহের জন্য রামমোহনের যতই কি করি, প্রশংসা করি, তার আমরা সমালোচনা করতে পারি।
তাই তো? কেন? রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধের জন্য আন্দোলন শুরু করেছিলেন কবে জানো? 1818 সালে। রামমোহন রায়ের জন্ম হয়েছিল কবে? 1774 সালে। তাহলে 1818 থেকে 74 মাইনাস করলে কত বছর হচ্ছে? ধরুন 40 এর উপরে। তার মানে একটা আন্দোলন শুরু করার জন্য তার অনেক আগেই করা যেত। তাহলে তিনি তার আগে আন্দোলন করেননি, হঠাৎ 18 সালে করতে গেলেন কেন? যখন তার নিজের দাদা মারা যাওয়ার পর তার বৌদিকে যখন সতী হিসাবে পড়ানো হচ্ছে, তখন তার মনে হলো না এটা খুবই কষ্টের, এটা বন্ধ হওয়া উচিত। তার আগে তার কিন্তু মনে হয় চোখের সামনে এরকম প্রচুর মৃত্যু দেখেছেন, প্রচুর সতীদাহ দেখেছেন, কিন্তু একবারও মনে হয় এটা বন্ধ করার দরকার আছে। মানে আমাদের মতো আর 5 জনের মতো রামমোহন যে খুব একটা আলাদা লোক ছিল না, এটা সেটা প্রমাণ করে। তাই তো নাকি? আমরা রাস্তায় কোনো অসুস্থ মানুষ পড়ে থাকলে আমরা কি করি? চুপ করে রাস্তা দিয়ে এড়িয়ে পালিয়ে, তাহলে আমার কেউ না। তার মধ্যে কি কেউ না কেউ করে না? হ্যাঁ, কেউ না কেউ চিকিৎসা শুশ্রূষা করে, কিন্তু সংখ্যাটা খুবই কম। রামমোহনেরও তাই, ওর করছে তো আমারটা দেখি। তো বাড়িতে যখন হলো তখন সে আন্দোলন করতে গেল। যাই হোক, সমালোচনা আমরা করলাম বটে, কিন্তু এইভাবে সতীদাহ বন্ধ হয়েছিল। কিন্তু ভারতের প্রথম ইউরোপীয় সতীদাহ তারা বন্ধ করেছিল বলে পর্তুগিজ। কোন জায়গায়? গোয়া। এরপর আমরা যেটা জানবো যে ওই সময় আলবুকার, যে সময় ভারতের পর্তুগিজ ভাইসরয়, ওই সময় দক্ষিণ ভারতবর্ষে একটা বংশ রাজত্ব করত, আমরা সেটাকে আমরা বলি বিজয়নগর। সেই বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তোমরা জানো? বল, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ বিজয়নগর ডাইনাস্টি? কৃষ্ণদেব রায়। এটা নিয়ে প্রশ্ন হয়। তো বিজয়নগরের বাহমনি দুটো তোমরা কি একটা? না, বিজয়নগর হিন্দু শাসিত রাজ্য আর বাহমনি মুসলিম শাসিত রাজ্য। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1336 সালে, বাহমনি 1347 সালে। মনে রাখবে। তাহলে বিজয়নগরের তখন যিনি শাসক ছিলেন, তিনি সমগ্র বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক, তার নাম কৃষ্ণদেব রায়। এটাই প্রশ্ন করে যে কার সমসাময়িক ছিলেন, অর্থাৎ পর্তুগিজ ভাইসরয় আলবুকার কোন ভারতীয় শাসকের সমসাময়িক ছিলেন? তাহলে কি অ্যান্সার হবে? কারণ কৃষ্ণদেব রায়ের সাথে তার একটা ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়, এবং কৃষ্ণদেব রায় তার যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ বন্দর, তার নাম ছিল ভাটখাল, সেখানে একটা পর্তুগিজ বাণিজ্যিক ঘাঁটি তৈরির পারমিশন দিয়ে। এই গেল আলবুকার। আলবুকার্কের পর 1534 সালে তৃতীয়বার ভারতবর্ষে আসেন। প্রথমবার কবে আসে? দ্বিতীয়বার আসে 1502, তাহলে তৃতীয়বার হবে 1524। তবে তৃতীয়বার যখন আসেন তখন তিনি কিন্তু ভাইসরয় হিসাবে আসেন, এবং কোথাকার ভাইসরয়? কোচিনের ভাইসরয়। বাট আনফরচুনেটলি অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তাহলে বেশি দিন তিনি থাকতে পারেননি। এরপরে যে পর্তুগিজ ভাইসরয়ের কথা আমরা পড়বো, তার নাম কি? নিনো ডি কুনহা। ইম্পর্টেন্ট কি জন্য? দুটো সাল, একটা হচ্ছে 1530 আর একটা হচ্ছে 1535। 1530 ইম্পর্টেন্ট কেন? না, তাদের আর্লিয়ার প্রথম যে বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? তারা প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় গড়ে তোলে পর্তুগিজরা? কোচিন। কোচিন থেকে সেটা ট্রান্সফার হয় কোথায়? গোয়াতে। তাহলে তাদের বাণিজ্য কেন্দ্র প্রথম গোয়াতে যায় কবে? 1530 সালে। আর 1535 সালে তারা দিউ দখল করে। দিউ কার কাছ থেকে দখল করে? বাহাদুর শাহ। বাহাদুর শাহ কে ছিলেন? বাহাদুর শাহ কে ছিলেন? আমরা বাহাদুর শাহ বললে কার কথা মনে হয়? মুঘল সম্রাটের কথা মনে হয়, কিন্তু এই বাহাদুর শাহের সাথে দূর দূরান্তে এই বাহাদুর শাহের কোনো সম্পর্ক নেই। তাহলে এই বাহাদুর শাহ কে ছিলেন? গুজরাটের শাসক বাহাদুর শাহ। তার কাছ থেকে কি দখল করে? দিউ। দিউ নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন মনে রাখবে, ভারতবর্ষের একমাত্র শহর যেখানে 100% সোলার লাইট ইউজ করা হয়। মানে রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও, মানে এই লাইট ইউজ করাই হয় না। তাহলে এটা পসিবল কোথায়? তুমি বলতে পারো আরামবাগে কি পসিবল? নাকি কলকাতায় পসিবল? পসিবল না। ছোট জায়গা হতে হবে যেখানে রিকোয়ারমেন্ট অনেক কম, সেখানেই পসিবল। যেখানে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে প্রচুর বিদ্যুতের চাহিদা, সেখানে সোলার লাইট দিয়ে সেটা চাহিদা পূরণ করা সম্ভব। এটা মনে রাখবে।
দিউ হচ্ছে ভারতের একমাত্র শহর যেখানে পুরোটাই 100% সোলার লাইট ইউজ হয়। এরপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে, আমি একটা এড়িয়ে গেছি 1528 সাল। কি প্রশ্ন পড়ে? এটা সিডিএল এসছে। একটা ইতিহাসের প্রশ্ন ছিল, সেটা কি না, বাংলায় কোন ইউরোপীয়রা প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে? তাহলে এটার অ্যানসার কি? পর্তুগিজ। 1528 সালে তারা কোথায় বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে? চট্টগ্রামে একটা বন্দর আছে, সেই চট্টগ্রাম বন্দরকে পর্তুগিজরা কি বলতো জানো? পর্তুগিজরা বলতো পোর্তো গ্র্যান্ডে ওদের ভাষাতে। বাংলা ভাষায় সেটার মানে হচ্ছে বড় বন্দর, ইংরেজিতে বলি বিগ পোর্ট। তাহলে ভারতের বাংলাতে প্রথম বাণিজ্য কেন্দ্র কারা করে তোলে? কোথায়? চট্টগ্রাম। এরপরে আরেকটা প্রশ্ন পড়ে, সেটার উত্তর আমরা পরীক্ষায় ভুলে দিই। এরকম প্রশ্ন পড়ে, ভারতে আধুনিক শিক্ষার সূচনা করে কোন ইউরোপীয়রা? আমরা কাদের কথা লিখবো? এর উত্তর জানি না। না না, এখন তো সেই বলছি বলে তুমি পর্তুগিজ বলছো, তাহলে সেটার উত্তর আমরা নরমালি কি লিখবো? ব্রিটিশরা। কারণ ইন্ট্রোডাকশন অফ মডার্ন, এটাও কিন্তু অ্যানসার কি হবে? পর্তুগিজ। কারণ 1542 সালে তারা কোচিং এ একটা ইউনিভার্সিটি তৈরি করে এবং সেটাকেই বলা হয় ইন্ট্রোডাকশন অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। এরপর 1559 সালে তারা দখল করে দমন। কি দখল করে? তবে দমন কার কাছ থেকে দখল করেছিল নাম পাওয়া যায়নি, তবে তিনিও গুজরাটের একজন সামন্ত ছিলেন। তাহলে গোয়া, দমন, দিউ তিনটেরই আমরা সাল পেয়ে গেলাম। তবে সাল হিসেবে মনে রাখার জন্য গোয়ার পরে দিউ, তারপরে দমন করতে হবে। গোয়া, দিউ, দমন, কারণ সাল হিসেবে সেটাই আসছে। 1510 সালে গোয়া, 1535 সালে দিউ, 1559 সালে দমন। এরপরে পর্তুগিজের সম্বন্ধে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে পর্তুগিজের ভারতের শেষ উল্লেখযোগ্য ভাইসরয় কে ছিলেন? তার নাম ছিল জো ডি কাস্ট্রো। কি নাম? জো ডি কাস্ট্রো। এরপর একবারে চলে যাব 1579 সালে। কি না, দুজন পর্তুগিজ সন্ন্যাসী বা ধর্মীয় পণ্ডিত তারা ভারতবর্ষে আসেন। তাদের নাম কি ছিল? ফাদার মনসারেট এবং অ্যাকোয়া ভাইয়া। হঠাৎ করে তারা আসতে গেল কেন? তোমরা যারা আকবর সম্বন্ধে পড়েছো তারা জানো 1575 সালে আকবর ফতেপুর সিক্রিতে একটা ইবাদতখানা তৈরি করেছিল, তাই তো? উদ্দেশ্য কি ছিল? যে বিভিন্ন ধর্মীয় পণ্ডিতদেরকে ডেকে ধর্মীয় আলোচনা শুনে আসলে সব ধর্মের মধ্যে কোন জায়গাটার মিল সেটা খোঁজার চেষ্টা করে। সেখানে তিনি যেমন হিন্দু, যেমন খ্রিস্টান, যেমন জৈন পণ্ডিতদের ডেকেছিলেন, মুসলিমদের তো ডেকেছিলেনই, একই রকম ভাবে তিনি পর্তুগিজের অনুরোধ করেন তারাও যেন তাদের দুজন পণ্ডিতকে ভারতে পাঠান। সেই উদ্দেশ্য নিয়ে তারা ভারতে আসেন। এরপরে 1580 সাল কি হয় না, স্পেন পর্তুগাল দখল করে নেয়। তার মানে কি পর্তুগাল সরকার চেঞ্জ হয়ে গেল, কিন্তু নতুন সরকার মানে স্পেন তারা ভারতের ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না। মানে তখন পর্যন্ত যে সমস্ত পর্তুগিজরা ভারতে রয়ে গিয়েছিল তাদেরকে কোনো রকম ব্যাকআপ দেয়নি তারা। ফলে ধীরে ধীরে পর্তুগিজের প্রাধান্য কমতে থাকে। ইতিমধ্যে বিজয়নগর যারা, তাদের পতন ঘটে, কারণ তারাও আর তাদেরকে সাহায্য করতে পারেনি। পর্তুগিজের নিজেরও কোনো দোষ ছিল, সেই দোষগুলোর কারণে তারাও মুঘল সম্রাটদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। তার একটা কারণ ছিল বিদেশ ব্যবসা।